দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধ না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পিসিবির, দাবি পাকিস্তানের গণমাধ্যমের। 21 জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত জানাবে আইসিসি। নির্ধারিত সময়ের একদিন পর কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন পরিচালক নাজমুল ইসলাম। চিঠিতে কি উল্লেখ করেছেন এখনো খোলাসা করেনি বিসিবি। এবং লা লিগায় কিছুক্ষণ পর মাঠে নামছে বার্সেলোনা। টেবিল টপারদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মুখোমুখি হবে সেনেগাল ও মরক্কো। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ভেন্যু পরিবর্তন না করলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তে এবার পাকিস্তানকে পাশে পেল লাল সবুজ। বিসিবির দাবি না মানলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তানও। বাংলাদেশের সবগুলো শর্ত যৌক্তিক বলে মনে করে পিসিবি। বাংলাদেশ সরকার নাকি ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে। ইতিবাচক সাড়াও মিলেছে দেশটির পক্ষ থেকে, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে একেবারে অনড় অবস্থানে বাংলাদেশ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে দফায় দফায় মেইল করেও এখনো সমাধান পায়নি লাল সবুজ। সমস্যা নিরসনে এবার বাংলাদেশে আইসিসির প্রতিনিধিরা। তবে টাইগারদের সিদ্ধান্ত একটাই, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না তারা। টি-20 বিশ্বকাপের বাকি 3 সপ্তাহেরও কম সময়। এখনও সমস্যা সমাধান না হয় অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ভেন্যু পরিবর্তনের এই দাবি আদৌ আইসিসি মানবে কিনা তা নিয়েও আছে শঙ্কা। তবে এত সব জটিলতার মধ্যে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়া থেকে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার দাবি। কতই না জল খোলা হলো। ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে হয়তো এবার পুনর্বিবেচনা করবে আইসিসি। এমন অবস্থায় বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের সবগুলো দাবি যৌক্তিক। টি-20 বিশ্বকাপ খেলতে আইসিসির কাছে বাংলাদেশের দাবি করা প্রত্যেকটি বৈধ। নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তন করা না হলে বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়টি পুনর্বিবেচনা করবে পিসিবিও। শুধু তাই নয়, বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারত যেন কোনো প্রকার চাপ প্রয়োগ করতে না পারে সে ব্যাপারেও সোচ্চার পাকিস্তান ক্রিকেট। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু শীর্ষস্থানীয় গণমাধ্যম। তবে ভেন্যু পরিবর্তন করার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন পেতে ইতোমধ্যেই বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ যোগাযোগ করার পর ইতিবাচক সাড়াও মিলেছে পাকিস্তানের কাছ থেকে। কেননা ভারতকে বিশ্বকাপ খেলার জন্য নিরাপদ ভেন্যু হিসেবে বিবেচনা করে না পাকিস্তানও, যে কারণে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো দেশটি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের জন্য নির্ধারিত ভেন্যু শ্রীলঙ্কাতেই আয়োজন করা হবে বাংলাদেশের ম্যাচগুলো। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাজিন খন্দকার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করবে না আয়ারল্যান্ড। আইসিসি থেকে আগের সূচি অনুযায়ী গ্রুপ বিতেই থেকেই মেগা আসরে অংশগ্রহণের নিশ্চয়তা পেয়েছে বলে গণমাধ্যমের দাবি ক্রিকেট আয়ারল্যান্ডের। তাদের এমন দাবির পর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। তবে আইরিশদের বোঝানোর চেষ্টা করছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টি-20 বিশ্বকাপ ভারতে খেলছে না বাংলাদেশ, বিষয়টি এক প্রকার চূড়ান্তই। টাইগারদের জন্য বিকল্প ভেন্যু নিয়ে ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এরই মাঝে তৈরি হয়েছে নতুন জটিলতা। ভিন্ন খবর চাউর হয়েছে ভারতীয় গণমাধ্যমে। বিসিবির চাওয়া শ্রীলঙ্কা গিয়ে টি-20 বিশ্বকাপের সব ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য গ্রুপ অদল বদল করে লঙ্কাতে নেওয়া হতে পারে লিটনদের ম্যাচ। বি গ্রুপে আয়ারল্যান্ডকে সরিয়ে তাদের জায়গায় দেয়া হবে সি গ্রুপে। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি গ্রুপ পরিবর্তনের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে আইরিশরা। বাংলাদেশের ভারত গিয়ে বিশ্বকাপ না খেলার পেছনে যথেষ্ট কারণ থাকলেও এমন কোনো ইস্যু নেই আয়ারল্যান্ডের। তারপরও অদৃশ্য কারণে শ্রীলঙ্কাতে ম্যাচ খেলতে চায় তারা। বিভিন্ন মহলে গুঞ্জন, আইরিশদের গ্রুপ বদল না করার পেছনে ইন্ধন দিচ্ছে বিসিসিআই। এমনকি এই বিষয়ে আইসিসি থেকে নাকি তারা নিশ্চয়তাও আদায় করে নিয়েছে এরই মধ্যে। আইসিসি থেকে সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে অফিসিয়াল সূচি অনুযায়ী আমরা বিশ্বকাপ খেলবো। আমাদের কোনো গ্রুপ পরিবর্তন করা হবে না। শ্রীলঙ্কাতেই আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবো।
তবে সংবাদ মাধ্যম ক্রিকবাজ ক্রিকেট আয়ারল্যান্ডের ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তাদের এই সংবাদের পর ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, লজিস্টিক্যাল প্রতিবন্ধকতা ও গ্রুপ অদলবদলের ঝামেলার কারণে বিসিবির চাওয়া নিয়ে দ্বিধায় ভুগছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও শোনা যাচ্ছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইসিসিতে 2 যুগ কাজ করার সুফল এবার পেতে পারে বাংলাদেশ। ক্রিকেট আয়ারল্যান্ডের অনেক কর্মকর্তাদের সঙ্গে পূর্ব পরিচিত বুলবুল। ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর আয়ারল্যান্ডকে বোঝানোর চেষ্টা করছেন বিসিবির সভাপতি। সঙ্গে আইসিসি কর্মকর্তারাও এ বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। যেটাই হোক, দ্রুতই দুপক্ষকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তামিম হোসেন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে আগামী 21 জানুয়ারি। বেশ কয়েক দফা আলোচনার পরও ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থানে ক্রিকেট বোর্ড। বিকল্প ভেন্যু বা গ্রুপ পরিবর্তন বাংলাদেশের কোনো অনুরোধই রাখতে রাজি নয় আইসিসি। গত শনিবারের সভাতেই নাকি বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা, এমন খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো। তাই যদি শেষ পর্যন্ত বিসিবি ভারতের টাইগারদের খেলতে পাঠাতে রাজি না হয়, তবে র্যাঙ্কিং অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি। দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। তবে এখনও অনিশ্চয়তায় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে চায় না টাইগাররা। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ দল। এই মুহূর্তে ভারতে খেলতে গেলে ক্রিকেটার, সমর্থক, গণমাধ্যম কর্মী সহ সবাই রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে। তাই না খেলার সিদ্ধান্ত গত 4 জানুয়ারি আইসিসিকে স্পষ্ট করে জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের অনড় অবস্থানে এই প্রস্তাব আমলে নিয়ে কয়েক দফা সভা হয়েছে আইসিসি ও বিসিবির মাঝে, তবে মেলেনি কোনো সমাধান। 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টাইগারদের। হাতে সময় নেই বললেই চলে। সবশেষ ঢাকায় গত শনিবারের সভায় আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের বিসিবির অনুরোধও নাকচ করে দিয়েছে আইসিসি। তাই একে একে বন্ধ হয়ে গেছে সব দরজা। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি অংশগ্রহণকারী 20 দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে তা প্রস্তুত করেছে একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে তুলনামূলক উচ্চ হিসেবে ধরা হয়েছে। যে কোনো দলকে লক্ষ্য করে সুনির্দিষ্ট বা তুলনামূলক হুমকির কথা উল্লেখ করা হয়নি সেখানে। এ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা একেবারেই কঠিন, সেটা টের পাচ্ছে আইসিসি। তাই বাংলাদেশ চাইলেও তাদের কথা মানতে পারছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সে আভাস দিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো। আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। যদি শেষ মুহূর্ত পর্যন্ত বিসিবি বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে রাজি না হয়, তবে ভেস্তে যাবে টাইগারদের টি-20 বিশ্বকাপে খেলার আশা। সেক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের পরিবর্তে টি-20 বিশ্বকাপে খেলার জন্য বেছে নেওয়া হবে স্কটল্যান্ডকে। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আইসিসি। এর ফলে এর মধ্যে ভিসা পেয়েছেন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। এছাড়াও বাকি যেসব দেশে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন তারাও খুব দ্রুত ভিসা পাবেন বলে নিশ্চয়তা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে অনিশ্চয়তার মাঝেই বাংলাদেশের ক্রিকেটার ও অফিসিয়ালদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে ভারত। সপ্তাহখানেক আগেও পাকিস্তানি বংশোদ্ভূত বিভিন্ন দেশের ক্রিকেটারদের ভারতের ভিসা প্রাপ্তি নিয়েছিল জটিলতা। এজন্য আইসিসির দৃষ্টি আকর্ষণ করে দ্বিতীয়বার চিঠি পাঠায় সেসব দেশের বোর্ডগুলো। যে চিঠির একটি করে অনুলিপি পাঠানো হয় বিসিসিআই এর কাছে। বিলম্ব হলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে এবার সুখবর দিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় গণমাধ্যমের দাবি, এরই মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত 3 ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ, রেহান আহমেদ এবং সাকিব মাহমুদ ভিসা পেয়েছেন। এছাড়াও নেদারল্যান্ডসের ক্রিকেটারদের ভিসা ইস্যু করেছে ভারত। পাশাপাশি কানাডার ক্রিকেটার এবং অফিসিয়ালদের ভিসা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় রিপোর্টে। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আছে বড় ধরনের অনিশ্চয়তা। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলাতে চাইলেও পরিস্থিতি জটিল করে তুলেছে আয়ারল্যান্ড। তবে ভিসা ইস্যু নিয়ে বসে নেই ভারত। পিটিআইয়ের দাবি, বাংলাদেশের ক্রিকেটার ও অফিসিয়ালদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে তারা। সামনের সপ্তাহের শুরুতেই তা পৌঁছাবে শেষ ধাপে।
তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এই পরিস্থিতিতে বোর্ড ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়া শুরু করবে কিনা তা হয়তো সময়ই বলবে। অবশ্য হাতে সময়ও নেই খুব একটা। ভারতে যেতে হলে 31 জানুয়ারির মাঝে ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালির পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা আছে এই প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে। আসন্ন টি-20 বিশ্বকাপে 42 জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার প্রতিনিধিত্ব করবেন বিভিন্ন দেশের হয়ে। তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, বিষয়টি আগে থেকেই অনুমান করেছিল আইসিসি। আর তাই দেশগুলোতে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। অবশেষে ক্রিকেট বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন পরিচালক নাজমুল ইসলাম। ডেডলাইনের একদিন পর রোববার রাতে সশরীরে বোর্ডে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিতর্কিত এই পরিচালক। যদিও চিঠিতে তিনি কি উল্লেখ করেছেন তা এখনো খোলাসা করেনি বিসিবি। দুদিন আগেই বিসিবি পরিচালক ইফতেখার মিঠু জানিয়েছিলেন বাসার ঠিকানা না জানায় এম নাজমুল ইসলামের সঙ্গে নাকি যোগাযোগ করা যাচ্ছে না। অবশেষে ওই বিতর্কিত পরিচালকের খোঁজ পাওয়া গেছে, তবে সেটা নির্ধারিত সময়ের পরে। জানা গিয়েছিল শনিবার সকাল 11টার মধ্যে জবাব চেয়েছিল বিসিবি, কিন্তু নাজমুল বোর্ডে যান পরদিন অর্থাৎ রোববার সন্ধ্যার পর। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতুর কাছে শোকজ নোটিশের উত্তর দিয়েছেন নাজমুল ইসলাম। বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ চলাকালীন ঘণ্টা দুয়েক মিরপুরে ক্রিকেট বোর্ডে অবস্থান করেন তিনি। সেখানে বোর্ডের আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। যদিও চিঠিতে নাজমুল কি লিখেছেন তা এখনও খোলাসা করেনি বিসিবি। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এম নাজমুল। এরপর দেশের ক্রিকেটে রীতিমতো তোলপাড়। ক্রিকেটাররা আলটিমেটাম দেন তাকে বোর্ড থেকে সরানো না হলে মাঠে নামবেন না তারা, যে কারণে একদিন বিপিএল এর কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। ম্যাচ শুরুর দাবিতে আবার মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করেন দর্শকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। চরম চাপের মুখে সেদিন ফিন্যান্স কমিটি থেকে এম নাজমুলকে অপসারণ করে বিসিবি। তবে এখনও পরিচালক হিসেবে বহাল আছেন তিনি। গঠনতন্ত্রে উল্লেখ আছে, কোনো পরিচালক নিজে থেকে পদত্যাগ না করলে তাকে সরানোর কিছু নিয়ম রয়েছে। মৃত্যু, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া, দীর্ঘ অসুস্থতায় দায়িত্ব পালনে অক্ষমতা, শৃঙ্খলাজনিত শাস্তি, পরপর 3টি সভায় অনুপস্থিত থাকা অথবা অন্য কোনো ফেডারেশনে যোগ দেয়া, এমন সব কারণ ছাড়া ওই পরিচালক পদটি শূন্য হবে না। আবার শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়াও বেশ দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সব মিলিয়ে ক্রিকেটারদের আপত্তি সত্ত্বেও পদত্যাগ না করায় বোর্ড ডিরেক্টর হিসেবে এখনও আছেন নাজমুল। শোকজ নোটিশের জবাবের জন্য 48 ঘন্টার সময় বেঁধে দিলেও 72 ঘন্টারও বেশি সময় পর উত্তর দিয়েছেন তিনি। ওই চিঠির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে ডিসিপ্লিনারি কমিটি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টি-20 ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন খুব বড় কোনো সমস্যা না। দলের প্রয়োজনেই ওপেন করেছি। রংপুর চাইলে কন্টিনিউ করব, তবে জাতীয় দলে এই পজিশনে খেলা নিয়ে এখনই ভাবতে চান না। সেঞ্চুরি করে রংপুর রাইডার্সকে ম্যাচ জেতানোর পর নিজের ব্যাটিং পজিশন নিয়ে এভাবেই মন্তব্য করেছেন তাওহিদ হৃদয়। জাতীয় দলের টপ অর্ডার ব্যাটাররা গত 1 বছর দলকে সাপোর্ট দিচ্ছে একটা বিপিএল দিয়ে, তাই কারো ওপর থেকে বিশ্বাস হারানো উচিত না বলেও মনে করেন তিনি। তবে দল চাইলে নিজের ব্যাটিং পজিশন পরিবর্তনে কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ফরম্যাটটা এমনই যে রেগুলার রান হবে না, রেগুলার রান কেউ করেও না, বা খুব কম রেগুলার রান করে, রেগুলার পারফর্ম করে। তো অন অফ হয়, কিন্তু মেক শিওর করতে হবে যে যখনই সেট হয়ে যাব যেন ইনিংসটা বড় হয়। অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারের রোলটা আলাদা থাকে, হয়তো বা মিডল অর্ডার 25, 30, 15, 20 একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে যারা মিডলে খেলে। বাট আমি মনে করি টপ অর্ডার থেকে যারাই যখনই ব্যাটিং করবে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়, প্লেয়ার হিসেবে আমাকে যেখানেই অপরচুনিটি দিবে, টিমের ডিমান্ড যেখানে, আমি সেখানেই রেডি। কারণ এটা তো দিন শেষে দল মানে টিম গেম, এটা তো আমার নিজের গেম না। এটা যদি আমার এলাকার খেলা হতো আমি না হয় বলতাম যে আমাকে সামনে দাও। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে আমি ট্রাই করবো ওইভাবে টিমকে সার্ভ করার জন্য, এবং ওইভাবেই ট্রাই করবো টিমকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি। মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তুলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। তো আমার কাছে আমি রিকোয়েস্ট করবো ফ্রম প্লেয়ার সাইড যে আপনারাও একটু
ধৈর্য নিয়েন। আপনি যদি আপনার জায়গা থেকে অনেস্টলি চিন্তা করেন তাহলে আমার মনে হয় অ্যান্সারটা আপনিও পেতে পারেন। আমি বলতেছি না আমি হয়তো রং হতে পারি, কিন্তু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন যেটা এই মুহূর্তে চলছে। অনেস্টলি বলেছি, আপনি নিজেও চিন্তা করে দেখেন। আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সরি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে আগেই বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিয়ম রক্ষার শেষ ম্যাচে এসে প্রথম রানের দেখা পেয়েছেন সাইফ হাসান। আসর জুড়ে ভালো খেলতে না পারায় কিছুটা হতাশা রয়েছে এই ওপেনারের। এদিকে সিলেট পর্বে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের জিজ্ঞাসাবাদ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান চরম অপমানিত বোধ করেছেন সে সময়। প্রথম কয়েক ম্যাচ তো রান পাই নাই, দেখছেন আপনারা, এটা তো দেখছেনই। এখন এটাতে মানে আমার কিছু করার ছিল না। আমি চেষ্টা করছি আমার প্রসেসে থাকার, হচ্ছিল না, বাট একটু ওভার ট্রাই করে ফেলছিলাম, প্র্যাকটিস একটু বেশি করতেছিলাম। সো বাট লাস্ট 2 ম্যাচ একটা ব্রেকের পর ঢাকা আসছি, লাস্ট 2 ম্যাচ মেন্টালি ওয়াইজ খুব ভালো একটা স্পেসে ছিলাম। সো আলহামদুলিল্লাহ ক্লিক করছে। ফ্রিলি খেলার চেষ্টা করছি, এক্সপেকটেশন ছিল না। সো এক্সপেকটেশনটাই প্রেশার নিয়ে আসে। প্রথম 2-3 ম্যাচ যখন ক্লিক করি নাই, স্বাভাবিকভাবে ওদের কাছে লাগছে যে আমার পারফরমেন্সটা ম্যাচ হচ্ছে না লাস্ট ইয়ারের সাথে, মানে লাস্ট ইয়ার আমি যেভাবে খেলে আসছি। সো ওদের কাছে জিনিসটা নর্মাল লাগে নাই, ওরা আসছে হুট করে চার্জ করছে। সো জিনিসটা আমারও ভালো লাগে না, আমিও ডিস্টার্ব ফিল হয়েছি, কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না, আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি। অবভিয়াসলি সারপ্রাইজিং, আমি তো রেস্ট নিব তখন হুট করে আসছে, গুরবাজ তো ঘুমাচ্ছিল তখন আসছে। সো জিনিসটা মানে একটা তো থাকে যে আগে থেকে জানাবে, হুট করে আসা, আর মানে এটা তো অনেক ডিসরেসপেক্টফুল। চূড়ান্ত হলো বিপিএল এর প্লে অফের লাইন আপ। শনিবারই চূড়ান্ত হয়েছিল প্লে অফের 4 দল। তবে রোববারের 2 ম্যাচের ওপর নির্ভর করছিল কোয়ালিফায়ার ও এলিমিনেটরের সমীকরণ। টেবিলের শীর্ষে থাকায় আগেই কোয়ালিফায়ার 1 খেলা নিশ্চিত করেছিল রাজশাহী। নোয়াখালীকে হারিয়ে টেবিলের 3 নম্বর স্থান চূড়ান্ত করে রংপুর রাইডার্স। তবে তাদের সুযোগ ছিল 2-এ যাবার। সেক্ষেত্রে বড় ব্যবধানে হারতে হতো চট্টগ্রামকে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা জয় পেলেও রান রেটের সমীকরণে চট্টগ্রাম রয়্যালসকে টপকে যেতে পারেনি রংপুর, যার কারণে মঙ্গলবার দুপুরে এলিমিনেটরের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। আর সন্ধ্যা 6টায় কোয়ালিফায়ার 1-এ লড়বে দারুণ ছন্দে থাকা রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস। এলিমিনেটর ম্যাচ সামনে রেখে 2 ইংলিশ তারকা ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। লা লিগার শিরোপা দৌড়ে 4 পয়েন্টের লিড নিয়ে এগিয়ে বার্সেলোনা। আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের দল। লিগে টানা 9 জয়, আত্মবিশ্বাসের তুঙ্গে বার্সা। অন্যদিকে ধারাবাহিকতায় ফিরতে মরিয়া সোসিয়েদাদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। বার্সেলোনা কোপা দেল রেতেও আছে ভালো অবস্থানে। লা লিগায় শীর্ষে থাকা কাতালানরা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে 4 পয়েন্টে। অক্টোবরে এল ক্লাসিকোতে হারার পর থেকে লিগে টানা 9 জয়, দারুণ ছন্দে হ্যান্সি ফ্লিকের দল। এখন বড় স্বপ্ন লিগ শিরোপা নিয়ে। সবাই অনেক আত্মবিশ্বাসী। এবারের লা লিগা আমরা জিততে চাই, আর এই ম্যাচটাও জিততে চাই। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ এবারের মৌসুমে ধারাবাহিকতার সমস্যায় ভুগছে। পয়েন্ট টেবিলের 12তম স্থানে তারা। তবে সাম্প্রতিক 2 জয় ও 1 ড্রয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাস্ক ক্লাবটি। আর এই আত্মবিশ্বাসী বার্সার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন ফ্লেক। তাদের এখন আত্মবিশ্বাস বেড়েছে, কারণ তারা 2 ম্যাচ জিতেছে এবং একটি ড্র করেছে। আমি তাদের কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোকে খুব ভালোভাবে চিনি, কারণ আমরা জার্মানির একই এলাকায় পাশাপাশি থাকি। ম্যাচে তাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হব। অবশ্যই ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। তাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে। সাম্প্রতিক ম্যাচগুলোর আত্মবিশ্বাস তাদের আরও শক্ত প্রতিপক্ষ বানিয়েছে। গত 1 দশকেরও বেশি সময় ধরে বার্সার অন্যতম ভরসার নাম গোলরক্ষক টের স্টেগান। বার্সায় তার ভবিষ্যৎ ঝুলে আছে। গুঞ্জন স্টেগান লোনে চলে যেতে পারেন অন্য কোনো ক্লাবে, তবে সিদ্ধান্তটা তার ওপরই ছেড়ে দিয়েছেন হেড কোচ। এদিকে নতুন মৌসুমের পরিকল্পনায় নজর দিচ্ছে বার্সা ম্যানেজমেন্ট। লোনে বার্সায় আসা মার্কাস রাশফোর্ডের পারফরমেন্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। স্টেগান আমাদের অধিনায়ক। আমার কাছে সে এই ক্লাবের একজন আইডল। গত 10 থেকে 12 বছর ধরে সে ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা তার সিদ্ধান্ত, আমরা তার সিদ্ধান্তকে সম্মান করব। আর রাশফোর্ডের পারফরমেন্স এখন পর্যন্ত সত্যি খুব ভালো। আমাদের হাতে আরও সময় আছে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যৎ দল গঠন নিয়ে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন ফ্লিক। সব মিলিয়ে মাঠে যেমন শিরোপার দৌড়, তেমনি মাঠের বাইরে দল সাজানোর বড় পরিকল্পনা বার্সার।
তবে এখন লক্ষ্য একটাই, এ ম্যাচ জয়ে লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। রিয়াল সোসিয়েদাদ কি পারবে চমক দেখাতে, নাকি জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বার্সেলোনা, সেটাই এখন দেখার অপেক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বৃথায় গেল বিরাট কোহলির সেঞ্চুরি, ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ইতিহাস, প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টিম ইন্ডিয়াকে হারালো ব্ল্যাক ক্যাপস। ইপিএলের শিরোপা জয়ের পথে বড় এক লাফ দেওয়ার সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। সহজ প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে গানার্স। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্যর দেখা টেবিল টপার আর্সেনাল। চালায় একের পর এক আক্রমণ, তাদের সামনে কোনো পাত্তাই পায়নি নটিংহ্যাম। তবে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক, একাধিক সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি মিকেল আর্তেতার শিষ্যরা। পরে গোল শূন্য অবস্থাতে শেষ হয় ম্যাচ। পয়েন্ট হারালেও টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। 22 ম্যাচে 15 জয়, তাদের পয়েন্ট এখন 50। আর্সেনাল হচ্ছে 7 পয়েন্টে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। আফ্রিকান কাপ অফ নেশনসে ফাইনালের মঞ্চে সেনেগাল ও মরক্কো, দু দলের সামনেই মিশন নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের। ঘরের মাটিতে সেনেগালকে হারিয়ে 40 বছর পর অ্যাফকনের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য আশরাফ হাকিমির দলের। অন্যদিকে 5 বছর পর আবারও আফ্রিকার বিশ্বকাপ খ্যাত ট্রফি জয়ের মিশন সেনেগালের। মরক্কোর রাবাতে ফাইনাল মাঠে গড়াবে আজ রাত 1টায়। এক দলের শিরোপার আক্ষেপ গেল 50 বছরের, আর এক দলের সামনে কঠিন মিশন 5 বছর পর আবারও আফ্রিকান কাপ অফ নেশনসের শিরোপা জয়ের চ্যালেঞ্জ। কার হাতে উঠবে সোনালি সেই ট্রফিটা, সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবার। আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে মুখোমুখি সেনেগাল ও স্বাগতিক মরক্কো। শিরোপা জয়ে এক চুলো ছাড় দিতে নারাজ দুদল। রাবাতে মরক্কোর ঘরের মাঠে ফাইনাল মঞ্চস্থ হবে। হোম ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় কোনো ভুল করতে চায় না দল। সেনেগালের বিপক্ষে মাঠে নামার আগে রীতিমতো উঠছে মরক্কো। সম্প্রতি দারুণ ছন্দে আছে আশরাফ হাকিমের দল। নিজেদের খেলা শেষ 23 ম্যাচ ও 5 মাস ধরে অপরাজিত দ্য অ্যাটলাস লায়ন। সেনেগালের বিপক্ষে ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে আছে রেগ্রাগুয়ের মরক্কো। এর আগে সেনেগালের বিপক্ষে শেষ 3 বারের দেখায় 2 জয় নিয়ে এগিয়ে আছে মরক্কোই। গুরুত্বপূর্ণ ফাইনালের আগে দলের সবাই আছেন ফিট, তাই নির্ভর আছেন কোচ রেগ্রাগুয়েও। দলের সবচেয়ে বড় তারকা আশরাফ হাকিমের ওপর পূর্ণ আস্থা আছে কোচের। সম্প্রতি হাকিমেও আছেন দুর্দান্ত ছন্দে। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1-এর শিরোপা, কোপা দা ফ্রান্স, ইউরোপীয় সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জেতেন তিনি। সেই ছন্দ এবার কাজে লাগাতে চাইবেন জাতীয় দলেও। এছাড়াও একেবারেই নতুন মুখও আছে এই স্কোয়াডে। সেনেগালের বিপক্ষে শক্ত রক্ষণ করে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা রেগ্রাগুইয়ার। 1976-এ প্রথমবারের মতো অ্যাফকনের শিরোপা জয়ের পর আর কখনোই ট্রফির স্বাদ নিতে পারেনি মরক্কো। 50 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের এই মিশনে সেনেগাল চ্যালেঞ্জ উতরে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হাকিমের দল। এই ফাইনাল আমাদের জন্য অনেক বিশেষ। 50 বছর ধরে এই শিরোপা জয়ের জন্য অপেক্ষা করছে মরক্কানরা। সেমিফাইনাল সহ বাকি ম্যাচগুলোতে যেভাবে আমরা খেলেছি সেভাবেই নির্ভর হয়ে খেলব। এমন একটা ম্যাচের আগে যদি আমরা কেউ 99% সুস্থ থাকি, তাও জায়গা ছেড়ে দেয়া উচিত যারা শতভাগ সুস্থ তাদের জন্য। ঘরের মাটিতে এই শিরোপা আমরা কোনোভাবেই হারাতে চাই না। এদিকে প্রথমবারের মতো গেল 2021-এ আফ্রিকান কাপ অফ নেশনসের শিরোপা জেতে সেনেগাল। এবার তাদের সামনে আবারও শিরোপা জয়ের মিশন। তবে প্রতিপক্ষ মরক্কো যে ঘরের মাঠে স্পষ্ট ফেভারিট। দারুণ ছন্দে আছেন সাদিও মানে। তরুণ অভিজ্ঞদের নিয়ে রক্ষণাত্মক কৌশলে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর লক্ষ্য সেনেগালের। আফগানের শিরোপা জিতে মহান মানুষ হওয়ার প্রত্যাশা সাদিও মানের। ক্যারিয়ারের শেষে এসে আমি কখনোই মহান ফুটবলার হতে চাইনি। একজন মহান মানুষ হওয়ার ইচ্ছা সব সময় আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। অ্যাফকন জিততে চাই, শিরোপা জিততেই খেলবো আমরা। এই শতাব্দীতে মরক্কো ও সেনেগালের মুখোমুখি 9 বারের দেখায় 6টিতে জয় নিয়ে পাল্লা ভারী মরক্কোরই। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। নিউজিল্যান্ড ইতিহাস গড়ল কিউইরা। প্রথমবারের মতো টিম ইন্ডিয়াকে তাদের মাটিতেই হারালো দ্বিপাক্ষিক সিরিজে। ইন্দোরে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে 41 রানে জয় পায় ব্ল্যাক ক্যাপস। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ড্যারেল মিচেল। হোলকার স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দলীয় 5 রানের মধ্যেই 2 ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসকে ফিরিয়ে টিম ইন্ডিয়াকে ভালো সূচনা এনে দেন হর্ষিত রানা ও আর্শদীপ সিং।
ইনিংস বড় করতে পারেননি উইলিয়াম, তবে চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় বোলারদের ওপর দাপট দেখিয়ে খেলেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এই জুটির ব্যাট থেকে আসে 219 রান, দুজনই তুলে নেন সেঞ্চুরি। ফিলিপস 106 রানে আউট হওয়ার পরও ব্যাট চালিয়ে যান মিচেল। চলতি সিরিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের নবম শতক তুলে নেন তিনি। আউট হন 137 রানে। শেষ পর্যন্ত স্বাগতিকদের 338 রানের টার্গেট দেয় কিউইরা। জবাবে ভারতের শুরুটাও ভালো হয়নি। 68 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় শুভমান গিলের দল। তবে এক প্রান্তে অবিচল ছিলেন বিরাট কোহলি, তুলে নেন ক্যারিয়ারের 54তম সেঞ্চুরি। শেষ 6 ওয়ানডেতে যা তার তৃতীয় শতক। কোহলিকে সঙ্গ দেন নীতিশ রেড্ডি ও হর্ষিত রানা। তবে তা যথেষ্ট ছিল না। 4 ওভার বাকি থাকতেই 296 রানে অল আউট হয় ভারত। টিম ইন্ডিয়ার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন সিরিজ সেরা ড্যারেল মিচেল। বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দলবদলে নিজেদের শক্তিমত্তা বাড়াতে চায় ফর্টিস এফসি। তবে লোকাল ফুটবলার নয়, লিগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে অন্তত একজন বিদেশি ফুটবলার দলে ভেড়াতে চায় ক্লাবটি। এদিকে বসুন্ধরা কিংসের সঙ্গে যৌথভাবে সমান পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করায় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ক্লাবের কর্মকর্তারা। একটা কথা আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দল বদলে যেখানে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে বসুন্ধরা কিংস, মোহামেডান, ঢাকা আবাহনীর মতো শীর্ষ দলগুলো, সেখানে অনেকটাই ফাঁকা মাঠে গোল দেওয়ার অবস্থানে ফর্টিস এফসি। মধ্যবর্তী দল বদল নিয়ে কোনো আলোচনা না থাকলেও এই সুযোগটাই কাজে লাগিয়ে নিজেদের শক্তি বাড়াবে ফর্টিস। এরই মধ্যে লিগের প্রথম পর্বের ছুটি শেষে ক্লাবে যোগ দিয়েছেন ফুটবলাররা। চলতি মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে দুর্দান্ত শুরু করেছে ক্লাবটি। বসুন্ধরা কিংসের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ফর্টিস। এবার তাই শিরোপায় চোখ ক্লাবটির। ফার্স্ট লেগে যে ফুটবল ফর্টিস খেলছে তার চেয়ে বেটার ফুটবল না খেললে চ্যাম্পিয়ন হবে না, এটাই চ্যালেঞ্জ। স্বপ্ন তো দেখার কিছু না, স্বপ্ন দেখতে হবে বা চেষ্টা করতে হয়। তো চেষ্টা করার জন্য আমরাও চেষ্টা করছি যে আমরা আরও শক্তি বৃদ্ধির জন্য 2 থেকে 3টা প্লেয়ার আনার জন্য অলরেডি কথা হচ্ছে। অ্যাটলিস্ট আমরা 3টা প্লেয়ার আনবো, একটা ফরেন এবং সাজেশন কোটা থেকে। এদিকে লিগের দ্বিতীয় পর্ব খেলার আগে নিজেদের শক্তিমত্তা বাড়াতে চায় ফর্টিস। ফরওয়ার্ড লাইন সহ বেশ কয়েকটি জায়গায় নতুন ফুটবলার দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে তারা। তবে লোকাল নয়, বিদেশি ফুটবলারদের উপর চোখ ক্লাবটির। টুর্নামেন্ট যতটা সহজে জয় করা যায়, লিগটা এত সহজ হয় না যদি বেঞ্চ স্ট্রং না হয়। সো বেঞ্চটাকে শক্তিশালী করার জন্য টিম ম্যানেজমেন্ট এবং আমরা কোচিং স্টাফ আমরা ট্রাই করতেছি নতুন প্লেয়ার সংযোজন করার জন্য। আমার একটা ফরওয়ার্ড ওই জায়গায় নিতে, গতকালকে সাগরের ফ্র্যাকচারটা রিপোর্ট আসছে। সো আমরা আজকে থেকে চিন্তা করতেছি আমরা সাফের একটা উইঙ্গার নেওয়ার জন্য। গাম্বিয়া বা নাইজেরিয়া থেকে আসবে, আর 2টা আমাদের আশেপাশে এখান থেকে আনতে হবে, কারণ আপনি তো জানেন ফরেন কোটাতে আমি খেলাতে পারবো না। তাহলে আমি লোকাল কোটা যেহেতু আমার সাউথ এশিয়ানটা খেলাতে পারবো, এখান থেকে নিচ্ছে। চলতি মৌসুমে বিভিন্ন ক্লাবের ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে টালভানা হলেও একেবারেই ভিন্ন ছিল ফর্টিস এফসি। ফুটবলাররা নির্ভর থাকায় মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলেছে বলে মনে করেন ফর্টিসের কর্মকর্তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধ না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পিসিবির, দাবি পাকিস্তানের গণমাধ্যমের। 21 জানুয়ারির মধ্যেই জানা যাবে আইসিসির সিদ্ধান্ত। নির্ধারিত সময়ের একদিন পর কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন পরিচালক নাজমুল ইসলাম। চিঠিতে কি উল্লেখ করেছেন এখনো খোলাসা করেনি বিসিবি। এই ছিল খেলার সময়।